হ্যালো স্টুডেন্টস, তা আজকে আমাদের এটা সি প্রোগ্রামিং এর পার্ট 5 ক্লাস। তা আজকের ক্লাসে আমরা আগের দিন আমরা অপারেটরস গুলো করেছিলাম। তো অপারেটরস কত রকমের হয়, কি কি হয়, প্রত্যেকটা অপারেটরের এক্সাম্পল সেগুলো আমাদের আগের দিন হয়ে গেছিল। আজকে আমরা স্টার্ট করব কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কি এবং সেই কন্ট্রোল স্টেটমেন্ট কত রকমের এবং সেই কন্ট্রোল স্টেটমেন্ট রিলেটেড প্রোগ্রাম। চলো আগে সি প্রোগ্রামিং এর সফটওয়্যারটাকে খুলে নিই, ডেভ সি প্লাস প্লাস। আচ্ছা দেখো, এতদিন পর্যন্ত যে প্রোগ্রামগুলো আমরা করছিলাম সেগুলো ছিল সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম। সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম মানে হচ্ছে যে একটা প্রোগ্রাম শুরু হবে এবং শুরু হওয়ার পর তার ভেরিয়েবল ডিক্লারেশন হবে, কিছু ইনপুটস হবে, ইউজার কিছু ইনপুট দেবে ভ্যালু, এবং তার উপর বেস করে কিছু একটা ক্যালকুলেশন হবে, এবং ক্যালকুলেশন হয়ে গেলে তার রেজাল্টটা, আউটপুট রেজাল্টটা আমরা প্রিন্ট করে দেবো। তো এইভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম চলছিল। যেমন এক্সাম্পল সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের প্রোগ্রাম, বা ধরো প্রফিট অ্যান্ড লস বা প্রফিট বার করার প্রোগ্রাম, প্রফিট পার্সেন্ট বার করার প্রোগ্রাম, রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেরিমিটার বার করার প্রোগ্রাম, বা সার্কেলের এরিয়া পেরিমিটার বার করার প্রোগ্রাম। অর্থাৎ যে ধরনের প্রোগ্রামে আমরা কিছু ভ্যালু ইনপুট দেবো, তার একটা ফর্মুলা দিয়ে কিছু একটা রেজাল্ট বেরোবে এবং সেই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করে দেবো। এই ধরনের প্রোগ্রামগুলোকে বলা হয় সিকোয়েন্সিয়াল প্রোগ্রাম। তো এবার যে প্রোগ্রামিংটাতে আমরা ঢুকছি এটাকে বলা হয় কন্ডিশনাল প্রোগ্রাম বা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা ফার্স্ট একটু দেখি যে কন্ট্রোল স্টেটমেন্ট কত রকমের হয়। কন্ট্রোল স্টেটমেন্ট দু রকমের হয়। একটা হয় ইফ কন্ডিশন, আর একটা হয় সুইচ কেস। এই দু রকমের কন্ট্রোল স্টেটমেন্ট হয়, ইফ কন্ডিশন আর সুইচ কেস। এতদিন পর্যন্ত প্রোগ্রামগুলো একটা স্ট্রেট লাইনে ছিল। স্ট্রেট লাইন মানে আমার পর কয়েকটা সিকোয়েন্স কাজ করে যাচ্ছে, কিন্তু সেখানে কোনো কন্ডিশন ছিল না, কোনো ডিসিশন নেওয়ার জায়গা ছিল না। কিন্তু এখন এরকম হবে যে তুমি একটা প্রোগ্রাম করতে কিছু একটা পার্টিকুলার জায়গায় এসে কোনো একটা কন্ডিশনের বেসিসে তোমাকে ডিসাইড করতে হবে যে কি কাজ করবে। ধরো তোমার দুটো কাজ করার আছে, কিন্তু কোন কাজটা করবে সেটা ডিপেন্ড করছে কোন একটা কন্ডিশনের বেসিস। এটাকেই বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ এবং সেই রাস্তা দিয়ে যেতে যেতে একটা পার্টিকুলার মোড় এলো যেখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। এবার তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কোন দিকে যাবে, এবং এই ডিসিশনটা তুমি নেবে কিসের বেসিসে? কোন একটা কন্ডিশন বা প্রোগ্রামে যেরকম ক্রাইটেরিয়া আছে তার বেসিসে। অর্থাৎ তুমি একই সাথে দুটো দিকে কখনোই যেতে পারবে না, তোমাকে যে কোনো একটা দিকেই যেতে হবে, কিন্তু কোন দিকে যাবে সেইটা তোমাকে ডিসিশন নিতে হবে এই মোড়ে দাঁড়িয়ে। তো এটাকেই বলা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এই ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা কন্ট্রোল স্টেটমেন্টের প্রোগ্রামগুলো ইউজ করলে বেসিক্যালি আমাদের ওই রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এই অপারেটরগুলো আমাদের বেশি করে লাগে। তা প্রথমে আমি একটা সিম্পল প্রোগ্রাম করছি, দেখো কোশ্চেনটা লেখো। Write a program which accepts two numbers and find out the largest number. মানে দুটো নাম্বার ইউজার ইনপুট দেবে বা দুটো নাম্বারের মধ্যে যেটা বড় নাম্বার সেটা ডিসপ্লে করবে। তা দেখো প্রোগ্রামটা একবার। আমরা ইনপুটটাকে একটা স্টেটমেন্টে নিয়ে নিচ্ছি, আলাদা করে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আমরা করছি না। দুটো নাম্বার ইনপুট নিলাম। এবার আমার জানা নেই কোনটা বড়, এও বড় হতে পারে, বিও বড় হতে পারে, ইউজার যেভাবে দেবে। ঠিক আছে, ইউজার কোন নাম্বারটাকে বড় দেবে আর কোন নাম্বারটাকে ছোট দেবে সেটা প্রোগ্রামার কি করে বুঝবে? প্রোগ্রামার কি করতে পারে, একটা কন্ডিশন তৈরি করতে পারে যে যেই কন্ডিশনটা এটা দেখাবে যে যেটা বড় সেটাকে ডিসপ্লে করবে। তো এইখানে আমাদের আসছে প্রথম কন্ট্রোল স্টেটমেন্ট ইফ। ঠিক আছে, ইফ ব্র্যাকেটের মধ্যে এ গ্রেটার দ্যান বি। এটার মানে হচ্ছে যে এ যদি বি এর থেকে বড় হয়। আর মনে রাখবে ইফ লাইনের পরে সেমিকোলন হয় না, মানে ইফটা যে আমরা লিখছি তারপরে কিন্তু কোনো সেমিকোলন হবে না। তার কারণ সেমিকোলন দেওয়ার মানে ওই লাইনটাকে আমি ওখানে টার্মিনেট করছি, বাট ইফ তো টার্মিনেট হচ্ছে না, এর আন্ডারে তো পার্ট থাকবে, সেই জন্য ইফের পরে সেমিকোলন হয় না। এবার দেখো যদি এ বি এর থেকে বড় হয়, যদি হয়, তাহলে
লার্জেস্ট কে হচ্ছে এ হচ্ছে, তাহলে আমি এরকম লিখতে পারি লার্জেস্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা এ। কিন্তু এরকম হতে পারে যে এ বি এর থেকে বড় হলো না, যে বি বড় হলো, হতেই পারে। সেক্ষেত্রে এখানে একটা এলস দিতে হবে। এলস হচ্ছে একটা কিওয়ার্ড। এলস মানে যদি কন্ডিশনটা ট্রু না হয়, অর্থাৎ যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে কন্ট্রোলটা এলস পার্টে যাবে এবং এলস পার্টে কি এখানে প্রিন্ট করবে বি। তো এই হচ্ছে প্রবলেম। অর্থাৎ এটা সিম্পল একটা কন্ট্রোল স্টেটমেন্ট যেখানে ইফ এ গ্রেটার দেন বি এটা একটা কন্ডিশন, এবং এই কন্ডিশনের বেসিসে এ প্রিন্ট করবে। যদি এটা কন্ডিশনটা ট্রু হয় তাহলে এ প্রিন্ট করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে বি প্রিন্ট করবে। তাহলে এবার রান করি একবার। এখানে তোমার কাছে দুটো নাম্বার দিতে হবে, তো তুমি দাও যে কোনো দুটো নাম্বার দাও, 92 আর 47। তো 92 আর 47 এর মধ্যে লার্জেস্ট 92। এটা এ গ্রেটার দেন বি হলো, তাহলে এ লার্জেস্ট, তাহলে এটাকে প্রিন্ট করবে। কিন্তু যদি এরকম হতো, ধরো তুমি যদি আগে ছোট নাম্বারটা দাও পরে বড় নাম্বারটা দাও, সেক্ষেত্রেও বড় নাম্বারটাই দেখাবে। মানে আগে পরের কোনো ব্যাপার না। এক্ষেত্রে কিভাবে কাজ করলো, প্রথমে চেক করছে 25 গ্রেটার দেন 67 কিনা, 25 67 এর থেকে বড় না। যখনই বড় না হলো তখন ওটা এলস পার্টে চলে এলো এবং এলস পার্টে এসে বিটা প্রিন্ট করলো, অর্থাৎ 67 প্রিন্ট করলো। তাহলে বোঝা গেল এই জিনিসটা। কিন্তু এই প্রোগ্রামটাতে একটা ছোট্ট প্রবলেম থাকবে। কিরকম প্রবলেম থাকবে, ধরো তুমি রান করাও, তুমি ধরো দুটো ভ্যালু সেম দিয়ে দিলে, হতেই পারে ধরো 25 25। এক্ষেত্রে কোনোটাই লার্জেস্ট না কোনোটাই স্মলেস্ট না, ঠিক আছে। এখানে দেখানো উচিত যে বোথ নাম্বার আর ইকুয়াল, এরকম দেখানো উচিত, কিন্তু সেরকম কোনো প্রভিশন প্রোগ্রামে রাখা হয়নি। তো সুতরাং এক্ষেত্রেও দেখাবে লার্জেস্ট ইকুয়াল টু 25। তো এইটা আমি চাইছি না। আমি চাইছি যে যদি ইউজার দুটো নাম্বারকে ইকুয়াল দিয়ে দেয়, ইন দ্যাট কেস আমাকে একটা আলাদা মেসেজ দেখাবে যে বোথ নাম্বার আর ইকুয়াল। এটা করতে গেলে আমাকে মাল্টিপল কন্ডিশন করতে হবে। কিরকম, এখানে আমি কি করেছি, এখানে আমি এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এ লার্জেস্ট, না হলে বি লার্জেস্ট করে দিয়েছি। কিন্তু এরকম তো হতে পারে যে দুটো সমান হয়ে গেল বা কিছু, তাহলে আমি চেকিংটা একটু পাল্টাবো। দেখো মাল্টিপল কন্ডিশন কি করে প্লেস হয়। ইফ এ গ্রেটার দেন বি তাহলে তো লার্জেস্ট ইকুয়াল টু এ, এটা ঠিক আছে। এলস ইফ ঠিক আছে, এলস এর সঙ্গে একটা ইফ দাও, মাঝখানে গ্যাপ থাকবে সিনট্যাক্স। বি গ্রেটার দেন এ, অর্থাৎ বি যদি এর থেকে বড় হয় তাহলে বি প্রিন্ট করবে। এলস ইফ এলস মানে যদি এ বি এর থেকে বড় না হয় তখন এলস ইফে আসবে, যদি বি ও এর থেকে বড় না হয় তখন এলসে আসবে। অর্থাৎ এ ও বি এর থেকে বড় হচ্ছে না বা বি ও এর থেকে বড় হচ্ছে না, তার মানে দুটো নাম্বার ইকুয়াল আছে। তাহলে এলস পার্ট এখানে লিখে দেবে প্রিন্টএফ বোথ নাম্বারস আর ইকুয়াল, ঠিক আছে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, তাহলে ইফ এলস একটা জিনিস মনে রাখবে, এলস এর সঙ্গে কিন্তু কোনো কন্ডিশন হয় না। এলস মানে হচ্ছে আগের কন্ডিশন গুলোর সাথে যদি ম্যাচ না করে তাহলে এলস এর পার্টটা এক্সিকিউট করবে, ওর সঙ্গে কন্ডিশন লেখে না কেউ। আর এরকম এলস ইফ কিন্তু মাঝে অনেকগুলো ঢুকতে পারে আমার প্রোগ্রামের স্ল্যাব অনুযায়ী, আমি দেখাচ্ছি এর পরের প্রোগ্রামই দেখাবো সেটা। তো আমার প্রোগ্রামের স্ল্যাবিং অনুযায়ী এরকম এলস ইফ কিন্তু অনেকগুলো ঢুকতে পারে, ঠিক আছে। আমি রান করাচ্ছি এটা, দেখো এখানে তুমি যদি ছোট নাম্বার বড় নাম্বার দাও কোনো প্রবলেম নেই, তাহলে বড় নাম্বারটা দেখাবে। কিন্তু তুমি যদি দুটো নাম্বারকে ইকুয়াল দাও, ধরো 50-50 ইকুয়াল দিলে, তখন দেখাবে বোথ নাম্বারস আর ইকুয়াল। এই মেসেজটা কি করে প্রিন্ট করছে, কারণ সেক্ষেত্রে এ ও বি এর থেকে বড় হচ্ছে না, বি ও এর থেকে বড় হচ্ছে না, তখন এলস পার্টে এসে দুটো চেক করে নিল, হচ্ছে না, এলস পার্টে এসে দেখালো বোথ নাম্বারস আর ইকুয়াল। এই হচ্ছে একটা সিম্পল কন্ট্রোল স্টেটমেন্টের প্রোগ্রামিং। আমি এটাকে একটু মডিফাই করে আমি করব যে তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট আমরা কি করে বার করবো। তাহলে কোশ্চেনটা আমি একবার লিখে দিচ্ছি ওপরে। আর এখানে গ্রেটার দেন এর জায়গায় আমরা যদি লেস দেন ইউজ করি তাহলে অটোমেটিক্যালি ওটা স্মলেস্ট নাম্বার হিসেবে ট্রিট করা যাবে। এটা কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম হুইচ ফাইন্ড আউট দ্য লার্জেস্ট বিটুইন 3 নাম্বারস, তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট। তাহলে এখানে তিনটে ভেরিয়েবল লাগবে, একটা এ বি সি, আর এখানে 2 নাম্বারস এর জায়গায় 3 নাম্বারস করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আরেকটা পার্সেন্টেজ ডি, আর এখানে
আর একটা অ্যাম্পারস্যান্ড সি, তাহলে হয়ে গেল তিনটে ইনপুট নিয়ে নিলাম। এবার কিছুই না, আমাকে একবার এ এর সাথে বি আর সি এর চেক করতে হবে, একবার বি এর সাথে সি আর এর চেক করতে হবে, একবার সি এর সাথে এ আর বি চেক করতে হবে। এরকম ভাবে করতে হবে জিনিসটা, মাঝখানে এন্ড লজিক্যাল অপারেটর এন্ড ইউজ করবো আমরা। তাহলে ইফ এ গ্রেটার দেন বি এন্ড, প্রথমে এ কে সামনে রেখে এ গ্রেটার দেন সি, এই এন্ড অপারেটরটা কি করছে, দুটো মানে এন্ড মানে কি, যদি দুটো কন্ডিশনই ট্রু হয় তাহলে টোটালটা ট্রু হবে, এরকম না যে দুটোর মধ্যে একটা ট্রু হলে ট্রু হবে, দুটো ট্রু হলে টোটালটা ট্রু হবে, মানে এ গ্রেটার দেন বিও হতে হবে এবং এ গ্রেটার দেন সিও হতে হবে, তাহলে লার্জেস্ট নাম্বার এ হলো। এলস ইফ বিটাকে এবার সামনে রেখে বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি, সেক্ষেত্রে লার্জেস্ট নাম্বার বি হলো। আবার একটা এলস ইফ ঢুকবে এখানে, কারণ সিটাকে সামনে রাখতে হবে, সি গ্রেটার দেন এ এন্ড সি গ্রেটার দেন বি, তাহলে আমার হবে সি হলো। আর এলস হবে, এখানে বোথ হবে না, এখানে তিনটে নাম্বার যেহেতু, তাহলে অল নাম্বারস আর ইকুয়াল। আমি ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে এক স্ক্রিনে প্রোগ্রামটা চলে আসবে। ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। দেখো, তাহলে একবার এ কে সামনে রেখে চেক করলাম, একবার বি কে সামনে রেখে চেক করলাম, একবার সি কে সামনে রেখে চেক করলাম, এবং যদি কোনোটাই না হয় তাহলে অল নাম্বারস এর ইকুয়াল আমাকে দেখিয়ে দিল। ঠিক আছে, আমি একবার রান করাচ্ছি এটা। তিনটে নাম্বার দাও হ্যাপাজার্টলি, দেখো তিনটে নাম্বারের মধ্যে লার্জেস্ট দেখাচ্ছে। আর যদি আমি ইয়ে করি, একই নাম্বার দিই সবকটা, ধরো 45 45 45, তাহলে আমাকে দেখাবে অল নাম্বারস আর ইকুয়াল। এক্ষেত্রে যদি লার্জেস্টের জায়গায় স্মলেস্ট করতে হতো তাহলে গ্রেটার দ্যানটা লেস দ্যান করতে হতো। ঠিক আছে, তাহলেই হয়ে যেত লার্জেস্টের জায়গায় স্মলেস্ট। তাহলে আশা করছি এই প্রোগ্রামটা বোঝা গেছে, পরিষ্কার বোঝা গেছে। তো এইবার আমি অরিজিনালি একটা ইফ কন্ডিশনের একটা ভালো প্রোগ্রামিং, মানে যেগুলোকে আমরা বলি স্ল্যাবিং মানে অনেকগুলো কন্ডিশন যে প্রোগ্রামে থাকে সেগুলোকে আমরা স্ল্যাবিং বলি। তো সেরকম একটা প্রোগ্রাম আগে ফার্স্ট আমরা দেখছি, বেসিক স্ল্যাবিং এর একটা প্রোগ্রাম। তো কোশ্চেনটা আমরা আগে লিখে নিচ্ছি। Write a program which accept marks of 3 subjects and write a program which accept marks of 3 subjects and find out total, average and grade depends on following condition। অর্থাৎ আমি তিনটে সাবজেক্টের মার্কস ইনপুট করব, ইনপুট করার পর আমি তার থেকে টোটাল মার্কসটা বার করব, অ্যাভারেজ মার্কসটা বার করব, এবং অ্যাভারেজ মার্কসের উপর বেস করে একটা ডিভিশন হবে, তা সেটা আমি গ্রেড হবে আর কি। তা সেটা আমি এখানে একটা কলামটা করছি, এদিকে লেখো অ্যাভারেজ আর এদিকে লেখো গ্রেড। ধরো এরকম হবে যে যাদের more than or equal 90, যাদের অ্যাভারেজ more than or equal 90 তাদের গ্রেড হবে A। যাদের ধরো 75 থেকে 89 এর মধ্যে তাদের গ্রেড হবে B। এরকম ভাবে আমাকে স্ল্যাব করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যাদের ধরো 60 থেকে 74 এর মধ্যে তাদের গ্রেড হবে C। যাদের ধরো 40 থেকে 59 এর মধ্যে তাদের গ্রেড হবে D। আর যাদের ধরো বিলো 40 তাদের গ্রেড হবে E। কোশ্চেনটা একটু নোট করে নেবে যে কোশ্চেনটা তিনটে সাবজেক্টের মার্কস নেব এবং তাদের টোটাল অ্যাভারেজ এবং গ্রেড বার করব, এবং নিচে স্ল্যাবটা আমি দিয়ে দিয়েছি যে কত থেকে কতর মধ্যে অ্যাভারেজ হলে কিরকম গ্রেড হবে সেটা আমি বলে দিয়েছি। মোর দ্যান 90, 75 to 90, 60 to 74, 40 to 59 আর বিলো 40। আমি প্রোগ্রামটা লেখা স্টার্ট করি, কোশ্চেনসটা উপরে থাক, পরে আমি কোশ্চেনসটা মুছে দেব। তাহলে দেখো, ফার্স্টে একটা প্রোগ্রাম লিখতে গেলে ফার্স্টে আমাকে কি চিন্তা করতে হবে? ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি কি ভেরিয়েবল নেব এবং আমি ইনপুট কি নেব। তাই এখানে আমরা দেখতেই পাচ্ছ যে তিনটে সাবজেক্টের মার্কস নিতে হবে, তিনটে ভেরিয়েবল তো লাগবেই।
তার সঙ্গে ক্যালকুলেশনের জন্য টোটাল মার্কসের জন্য একটা ভেরিয়েবল লাগবে, অ্যাভারেজের জন্য একটা ভেরিয়েবল লাগবে, আর গ্রেডের জন্য ভেরিয়েবল লাগবে না। গ্রেডটা তো এবিসিডি করে আছে, তো ওটা আমি ডাইরেক্ট প্রিন্ট করে দেবো, তো ওর জন্য আলাদা ভেরিয়েবল লাগবে না। ঠিক আছে, তাহলে টোটাল আমার 5টা ভেরিয়েবল লাগবে, একটা 3টে সাবজেক্টের জন্য 3টে ভেরিয়েবল, টোটাল মার্কস আর অ্যাভারেজ। আমি ফ্লোট দিয়ে করছি, তাহলে অ্যাভারেজ আছে, আমাদের একদম পারফেক্ট রেজাল্ট আসবে। তাহলে ফ্লোট ধর আমি এ বি সি 3টে ভেরিয়েবল নিলাম, টোটাল মার্কসের জন্য একটা টিএম নিলাম, আর অ্যাভারেজের জন্য একটা এভি নিলাম। তো এই কটা ভেরিয়েবল আমার হয়ে গেল। এবারে ইনপুট নিতে হবে 3টে সাবজেক্টের মার্কস। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, এন্টার মার্কস অফ 3 সাবজেক্টস, এন্টার মার্কস অফ 3 সাবজেক্টস, যেটা আমি স্ক্যানএফ করব, পার্সেন্ট এফ এ হবে, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। 3টে সাবজেক্টের মার্কস ইনপুট না হলো। ফার্স্ট কাজ হচ্ছে টোটাল মার্কস বার করা। তো টোটাল মার্কস কি করে বার হবে? একদম সিম্পল, a প্লাস বি প্লাস সি করে। কার মধ্যে করবো? যে টিএম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, তাহলে টিএম ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। এখানে তোমরা ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, চাইলে এই a প্লাস বি প্লাস সিটাকে একটা ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, না দিলেও কোনো প্রবলেম কিছু করবে না। এইবার হচ্ছে আমরা অ্যাভারেজ বার করব। অ্যাভারেজের ফর্মুলা কি হবে? অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল মার্কস ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্টস। কটা সাবজেক্টস আছে? 3টে সাবজেক্টস আছে, তাহলে টোটাল মার্কস টিএম ডিভাইডেড বাই নাম্বার অফ সাবজেক্টস কটা? 3, তাহলে সরি হ্যাঁ 3 দিয়ে ডিভাইড করলাম, এই হয়ে গেল। এইবার গ্রেড বার করব, কিন্তু গ্রেড বার করার আগে আমি টোটাল মার্কস আর অ্যাভারেজটাকে একবার প্রিন্ট করে নেব, কারণ গ্রেডটা আমার কোথাও স্টোর হবে না, গ্রেডটা আমি ডাইরেক্ট প্রিন্ট করব। তাহলে যখন আমি আউটপুটটা ডিসপ্লে করব, তখন আমি আগে টোটাল মার্কসটা দেখব, তারপরে অ্যাভারেজটা দেখব, তারপরে গ্রেডটা দেখব। তো সেই হিসেবে আমি আগে টোটাল মার্কস আর অ্যাভারেজটাকে প্রিন্ট করে নেব। টোটাল মার্কস ইকুয়াল টু পার্সেন্ট 0.2f করি, 0.2f ব্যাকস্ল্যাশ n কমা দিয়ে টিএম, আর অ্যাভারেজটাও করি, অ্যাভারেজ মার্কস ইকুয়াল টু এটাও পার্সেন্ট 0.2f, এটা হচ্ছে এবি। তো দুটো ডিসপ্লে করে দিলাম। ডিসপ্লে করে এইবার আমি কন্ডিশন শুরু করব। প্রথম কন্ডিশন কি আছে? যাদের অ্যাভারেজ 90 বা তার বেশি তারা এ গ্রেড হবে। তাহলে কন্ডিশন মানে ইফ এভি গ্রেটার দেন ইকুয়াল টু 90, যদি অ্যাভারেজ 90 এর বেশি হয় তাহলে তারা কি হবে? তারা হবে গ্রেড ইকুয়াল টু এ। else if AV greater than equal to 75 and AV less than equal to 89। এখানে একটা কথা বলি, লেস দেন ইকুয়াল টু 89 আর লেস দেন 90 দুটো কিন্তু একই মান। লেস দেন 90 মানে 90 এর আগে পর্যন্ত, আর লেস দেন ইকুয়াল টু 89 মানে 89 পর্যন্ত, তো একই মান। তাহলে AV greater than equal to 75 and AV less than equal to 89, তাহলে গ্রেড হবে বি। আবার কন্ডিশন আছে else if, এই যে else if বারবার আসবে এখানে, এগুলোকে বলে স্ল্যাবিং। AV greater than equal to 60 and AV less than equal to 74, তারা কি গ্রেড হবে? তারা হবে হচ্ছে সি গ্রেড। আবার else if AV greater than equal to 40 and AV less than equal to 59, তারা কি গ্রেড হবে? তারা হবে ডি গ্রেড। হলো? আর বিলো 40 মানে আর একটাই পড়ে আছে, সেক্ষেত্রে আমি বলেছি লাস্টে শুধু এলস হয়, লাস্টের কন্ডিশন দিতে হয় না। মানে স্ল্যাবিং এর কনসেপ্টটাই হচ্ছে ইফ দিয়ে শুরু হবে, তারপরে যতগুলো এলসিফ হবে, লাস্ট কন্ডিশনটা যখন পড়ে থাকবে তখন শুধু এলস দিয়ে লাস্ট কন্ডিশনটা আমরা লিখে দেবো। তাহলে পরে জাস্ট এখানে প্রিন্টেড গ্রেড ইকুয়াল টু ই করে দিলাম, ব্যাস আমার হয়ে গেল। এবার আমার মেনটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা। তাহলে এই হচ্ছে আমার প্রোগ্রাম। আমি কোশ্চেনসটা একবার মুছে দিচ্ছি, তাহলে গোটা প্রোগ্রামটাকে একবারে দেখো। এই দেখো আমার প্রোগ্রামটা, একবার ভালো করে দেখে নাও। প্রথমে সব ইনপুট নিলাম, নেওয়ার পরে টোটাল মার্কস বার করলাম, অ্যাভারেজ মার্কস বার করলাম, টোটাল মার্কস অ্যাভারেজ মার্কস প্রিন্ট করলাম করে, তারপরে দেখো নিচের দিকে আছে, এই দেখো নোট ডাউন করে নেবে, তার নিচের দিকে হচ্ছে ইফের যে ইয়েটা, তার মানে এই পার্টটাকে পুরো স্ল্যাবিং বলা হচ্ছে। মানে ইফটা এখান থেকে শুরু হয়ে এই যে পোর্শনটা, এই জায়গাটাকে আমরা বলছি স্ল্যাব, SLAB, স্ল্যাব। মানে অনেকগুলো কন্ডিশন, আর প্রত্যেকটা কন্ডিশনের আলাদা আলাদা
ক্রাইটেরিয়া। এবার আমি রান করাচ্ছি, দেখো আমি ধরে নিচ্ছি 100 এ ফুল মার্কস, তা সেই হিসেবে ধরো একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে 87 পেয়েছে, কোন সাবজেক্টে ধরো 69 পেয়েছে, কোন সাবজেক্টে ধরো 73 পেয়েছে। তাহলে সেক্ষেত্রে তার, আচ্ছা টোটাল মার্কসে বোধহয় আমি এখানে কোটেশনটা দিতে ভুলে গেছি, কিছু একটা গন্ডগোল করেছি, 1 মিনিট দেখে নিচ্ছি আমি, 1 মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ এটা পার্সেন্ট 0.2f হবে, পয়েন্টটা এখানে মিস হয়ে গেছে। চল আরেকবার রান করে। ধরো একটা সাবজেক্টে 87 পেয়েছে, একটা সাবজেক্টে 75 পেয়েছে, একটা সাবজেক্টে 71 পেয়েছে। তাহলে সেই স্টুডেন্টটার টোটাল মার্কস হচ্ছে 233 আউট অফ 300, তিনটে সাবজেক্ট যেহেতু, তার অ্যাভারেজ মার্কস হচ্ছে 77.67 এবং সেক্ষেত্রে গ্রেড হচ্ছে বি। বি গ্রেডের রেঞ্জ কত ছিল? 75 থেকে 89 পর্যন্ত, তাহলে 77 হয়েছে, তাহলে তো গ্রেড বি হয়েছে। আমি আরেকবার রান করাই, আমি একটু ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়ে দেখি, একটু ভালো মার্কস দিই, ধরো 97, 89 আর 92। তাহলে সেক্ষেত্রে দেখো 278 হচ্ছে টোটাল মার্কস, অ্যাভারেজ হয়ে যাচ্ছে 92.67, সেক্ষেত্রে গ্রেড হয়ে যাচ্ছে এ। ঠিক আছে, সুতরাং এই ধরনের যে প্রোগ্রামিং গুলো, এইগুলোকে আমরা বলি স্ল্যাব বা স্ল্যাবিং প্রোগ্রাম। তা আমি একটা এরকম টাইপের স্ল্যাবিং প্রোগ্রাম তোমাদের দিয়ে রাখছি, তাই এটা একটু করবে, নেক্সট ক্লাসে আমি একবার আলোচনা করে দেবো, তাই এটা একটু ট্রাই করবে, একই টাইপের এগুলো হয়। আমি একটা স্ল্যাবিং প্রোগ্রাম এরকম ভাবে দিয়ে রাখছি, কোশ্চেনটা লেখো, এখানে আমি লিখছি, দেখো কোশ্চেনটা হচ্ছে, দেখো রাইট এ প্রোগ্রাম হুইচ অ্যাকসেপ্ট এ ট্যাক্সেবল ইনকাম এন্ড ক্যালকুলেট ইনকাম ট্যাক্স ডিপেন্ডস অন দ্য ফলোইং ফর্মুলা। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম মানে হচ্ছে বছরে সে কত টাকা ইনকাম করে, সেটা আমাকে দিতে হবে, সেটা আমি ইনপুট করব, এবং তাহলে তার ইয়ারলি ট্যাক্স কত হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে, বা কিভাবে ক্যালকুলেট করতে হবে তার কন্ডিশন থাকে। ধরো আমি এদিকে লিখছি ট্যাক্সেবল ইনকাম, আর পাশে আমি লিখছি ইনকাম ট্যাক্স। ট্যাক্সেবল ইনকাম যদি হয় আপ টু 1 লাখ, তাহলে ইনকাম ট্যাক্স কিছু থাকবে না, জিরো। ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম যদি হয় যে 1 লাখের থেকে বেশি কিন্তু আপ টু 1.5 লাখ, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স হবে 10%, 10% অ্যাবাভ 1 লাখ। মানে হচ্ছে কারুর যদি ট্যাক্সেবল ইনকাম হয় 1,25,000 টাকা, সেক্ষেত্রে তার ইনকাম ট্যাক্স হবে 25,000-এর উপর 10%। এমন না যে 1,25,000-এর উপর 10%, মানে 1 লাখ টাকার উপর বাড়তি যে টাকাটা, সেই টাকাটার উপর 10% ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হবে। ওটা তোমাকে মাইনাস করে বার করে নিতে হবে। টোটাল যে ইনকামটা তুমি করছো সেই ইনকাম থেকে মাইনাস 1 লাখ করবে, তাহলে ওটা বেরিয়ে যাবে। নেক্সট আরেকটা স্ল্যাব করো, যে গ্রেটার দেন 1.5 লাখ থেকে আপ টু 2.5 লাখ। সেক্ষেত্রে আমার ফর্মুলাটা এরকম হবে যে 5,000 রুপিস ফিক্সড, তার সাথে প্লাস হবে 20% অ্যাবাভ 1.5 লাখ। মানে কেউ যদি 1.5 লাখের ওপরে এবং 2.5 লাখের মধ্যে কারো যদি ট্যাক্সেবল ইনকাম হয়, তাহলে ইনকাম ট্যাক্সটা এইভাবে ক্যালকুলেট করবে যে 5,000 প্লাস 20% অ্যাবাভ 1.5 লাখ। আর কারুর যদি 2.5 লাখের ওপরে ট্যাক্সেবল ইনকাম হয়, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করবে 12,000 প্লাস 30% অ্যাবাভ 2.5 লাখ। ঠিক আছে, 30% অ্যাবাভ 2.5 লাখ। তো এই হচ্ছে আমার ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশন। ঠিক আছে, করে ইনকাম ট্যাক্সটা বার করবে,
তারপরে ইনকাম ট্যাক্সটাকে প্রিন্ট করে দেবে। নর্মাল স্ল্যাবিং বলে, এই ধরনের প্রোগ্রামিংকে আমরা স্ল্যাব বা স্ল্যাবিং বলি। তা আজকের ক্লাস এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে স্ল্যাবিং এর আরো একটা দুটো প্রোগ্রাম করিয়ে তারপরে আমরা নেক্সট যে কন্ট্রোল স্টেটমেন্ট আছে সুইচ কেস সেইটাতে চলে যাব। ঠিক আছে, তো এই যে প্রোগ্রামটা আমি কোশ্চেন্সটা দিয়ে রাখলাম, তো এই প্রোগ্রামটা তোমরা একটু ঘরে ট্রাই করবে। ঠিক আছে, আশা করি পেরে যাবে। তা আমি নালে নেক্সট ক্লাসের কন্ডিশন পার্টটা বলে তারপর আমি আদার্স আরো প্রোগ্রামিং এর মধ্যে যাব। তো এই ক্লাসটা আমাদের হয়ে গেল সি প্রোগ্রামিং এর পার্ট 5। পার্ট 6 এও আমরা এই স্ল্যাবিং করব এবং তার সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করাবো সুইচ কেসটা পার্ট 6, এবং এইভাবে ক্লাসগুলো এগোতে থাকবে। তো আশা করছি ক্লাসগুলো তোমাদের কাজে লাগছে। তো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, যাতে বাকি স্টুডেন্টসদের কাছেও ক্লাসটা পৌঁছয় এবং তারাও যাতে বেনিফিটেড হয় আর কি। সেই জন্যই ক্লাসগুলো বানানো। তো অবশ্যই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করে দিও যদি ক্লাসগুলো তোমাদের কাজে লাগে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো চলো, টাটা।